মা ঠিক নেই বলে যে আমার সন্তানদের মা হয়ে আমি ঠিক থাকবো না, সেটা আমি কখনোই চাই না। হেই এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে আমার আরেকটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল গত 22শে সেপ্টেম্বর, রবিবার। জাস্ট গত রবিবারই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বড়মার দর্শন আর পূজার উদ্দেশ্যে। একদম সন্ধেবেলা 6:30 নাগাদ কিন্তু বেরিয়েছিলাম। ট্রেনেই যাচ্ছি নৈহাটি। মেইন লাইনে নৈহাটির বড়মা দর্শনের জন্য কিন্তু ট্রেনের থেকে সুবিধে কোনো কিছুতেই নেই। সময়ও কম লাগে আর কার পার্কিং এর ঝামেলাটাও কিন্তু থাকে না ট্রেনে গেলে। সানডে থাকায় ভেবেছিলাম বোধহয় আজকে ট্রেনে একটু ভিড় কম পাবো, কিন্তু ধারণাটাই পুরো ভুল ছিল। প্রচন্ড মাত্রায় ভিড় কিন্তু পেয়েছিলাম আমরা, যেটা সাধারণত রবিবারে থাকে না। তাও ট্রেনে করে আসতে কিন্তু আজ বেশ ভারী মজা হলো, কারণ অনেক দিন বাদে লোকাল ট্রেনে চড়লাম আমরা আবার। সেই গত বছর মায়ের মন্দির প্রতিষ্ঠা হওয়ার একদিন বাদে আমরা পুজো দিতে এসেছিলাম। তারপরের থেকে অনেকবার চেষ্টা করেছি পুকু আর বৃষ্টিকে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাব। যদিও বা কালী পুজোর পরে কিন্তু মায়ের আদি মূর্তির দর্শন গত বছরও করে গেছি, তবে মন্দিরের মায়ের দর্শন আর পুজো পুকু আর বৃষ্টিকে ছাড়াই করেছিলাম, যেহেতু বলেই গেছিলাম মাকে পুকু আর বৃষ্টিকে নিয়ে পুজো দিতে আসবো মায়ের কাছে। তবে ওই মা না চাইলে কিন্তু কোনোভাবেই হয় না। কয়েকবারই চেষ্টা করেছি, এত কাছে থাকা সত্ত্বেও আসতে কিন্তু পারিনি পুকু বৃষ্টিকে নিয়ে। সবটাই ওই মায়ের ইচ্ছে। মা যদি না চান ততদিন তো হবেই না, আর মা যেদিন চেয়েছেন সেদিন কিন্তু আমাদের লেট হওয়া সত্ত্বেও আমরা সুন্দরভাবে মায়ের পুজো কিন্তু দিয়েছি। মন্দিরে বেশি একটা ভিডিও কিন্তু করতে পারিনি, যেহেতু ভিডিও তোলা কিন্তু ওখানে নিষেধ। ছবি তুলতে পারা যাবে কিন্তু ভিডিও করা যাবে না, সেলফি তোলা যাবে না। বেকার পাঙ্গা নিয়ে তো লাভ নেই। আমি তাই জন্য অল্প অল্পই ছোট ছোট ক্লিপিং যেটুকু পেরেছি তুলেছি। বেশি বাড়াবাড়ি একদমই করা উচিত না ওদের পারমিশন ছাড়া। যদিও বা এর আগের বার কিন্তু বেশ সুন্দর করেই তুলেছিলাম, তবে সেটা পারমিশন নিয়েই তুলেছিলাম। এবার যেহেতু দেরিও হয়ে গেছে, তাই না পারমিশন চাওয়ারও মতন টাইম ছিল না, কারণ মন্দির তো 8টার সময় বন্ধ হয়ে যাওয়ার, তো সেজন্য আর সেভাবে ভিডিও করিনি। আর দেখো, ব্লগ তো একবার দেখিয়েছি ভেতরের, তো বারবার পারমিশন নাও দেন দেখাও, যেহেতু ওদের নিজস্ব একটা পেজ রয়েছে, তোমরা এসে সামনে থেকে দেখে যাও, সেটাই চাইবো। সুন্দরভাবে পুজো দিয়ে এবার কিন্তু আমরা একটু বাড়ি ফিরে সোদপুরে যাবো। সেদিন গরমে কারণ কি সানডে তো সান আগে থাকে, সান তো একটা সূর্য, এর জন্য আজকে গার্লিক চিকেন খাবো। গত রবিবার না প্রচন্ড মাত্রায় গরম পড়েছিল। তো যাই হোক, গরমের মধ্যেও কিন্তু বড়মার পুজো দিয়ে বাড়ি ফিরে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম সোদপুরের ডিলিশিয়াস ট্যাভার্না, যেটা আমাদের অলওয়েজ ফেভারিট রেস্টুরেন্টে। খিদেও পেয়েছিল প্রচন্ড, সাথে গরমও লাগছিল। এত গরমে না শরীর ভীষণ অস্থির করে। অনেক টাইমই এরকম ওয়েদারে খিদে পেলেও খাওয়ার ইচ্ছেটা থাকে না। যদিও বা সেদিনকে কিন্তু ফুডগুলো আমাদের ভালোই অর্ডার করা হয়েছিল। অনেক দিন বাদে রুটি নেওয়া হয়েছিল, চিকেন দো পেঁয়াজা আর ক্রিসপি চিকেন। আর আজকে কিন্তু সবটাই বৃষ্টির আবদারে, কারণ সেই দিনটা ছিল ডটার্স ডে। আর আমরা কিন্তু ডটার্স ডে সেলিব্রেশনের উদ্দেশ্যেই আর কি চলে গেছিলাম অতটা রাত করে ডিলিশিয়াসে। স্টার্টার থেকে মেইন কোর্সে রুটি আর এই চিকেন দো পেঁয়াজা, তিনটে প্রিপারেশনই কিন্তু আজকে ফাটাফাটি হয়েছিল। টেস্ট মারাত্মক ভালো ছিল, খুবই ভালো খেলাম এই চরম গরমে। ডিলিশিয়াসের স্যুপটা খেতেও কিন্তু আমার ভারী ভালো লাগে, তবে আজ আর খাওয়া হলো না। অনেকদিন ধরে ইচ্ছা করলেও গরমের জন্য খেতে পারলাম না স্যুপটা। আজকে আমাদের ইভিনিং থেকে এই অবধি মানে ডিনার হলো, সবটা মিলিয়ে আজকের ইভিনিংটা আমাদের বেশ ভালো কাটলো, সানডে ইভিনিংটা। আর এই যে আমাদের সান আর ওই যে আমাদের আজকে ডটার্স ডে পালন হলো, বেসিক্যালি মানে আনএক্সপেক্টেড ডটার্স ডে বলা যায়। আজকে তো সানডে, মানে প্ল্যান কোনো ছিল না যে ডটার্স ডে সেলিব্রেশন হবে। বড় আমার ওখানে পুজো দিলাম, একটু লেট করেই গেছিলাম। আর আজকে যা প্রচন্ড গরম পড়েছে, তারপরে বাড়িতে আসলাম প্রায় 9টা বাজে। তখন পুরো আমরা মানে স্নান করে গেছি ঘামে। তারপরে তো সব আবার চেঞ্জ হলো। আমারটা চেঞ্জ করতে লাগেনি, কারণ এটা কটন তো একদম পাতলা, তো এটা সোক করে শুকিয়ে গেছিল এসিতে থাকার পরে। ওরা সবকিছু আবার চেঞ্জ করে তারপরে আমরা প্রায় 10টা নাগাদ এখানে এলাম ডিলিশিয়াসে। মানে এখানে সোদপুরে প্রচুর প্রচুর রেস্টুরেন্ট, এখন প্রচুর ডেস্টিনেশন, মানে রাতের খাওয়া দাওয়ার বলো আর মানে ডিনার বলো, লাঞ্চ বলো, এভরি থিং আর কি। কিন্তু ডিলিশিয়াসের ফুড বলবো অনেক জায়গার থেকে আলাদা, অনেকটা ফ্রেশ। হ্যাঁ, 2-1 দিন খারাপ হয়ে যায় ঠিকই,
কিন্তু আজকে খুব ভালো ছিল। আজকে আমরা বৃষ্টির পছন্দ মতন খাবার খেয়েছি, কারণ বৃষ্টি রুটি মাংসটা ভালোবাসে, না চাইনিজ ভালোবাসে, বাট সবসময় তো চাইনিজটা খাওয়া হয় না। তো আজকে রুটি নেওয়া হয়েছিল, আর হচ্ছে কি নিলাম, দো পেঁয়াজা, চিকেন দো পেঁয়াজা, আর আমাদের ফেভারিট ক্রিসপি চিকেন, সেটা তো বৃষ্টিরও ফেভারিট। দেখি বৃষ্টি দেখাও, নিজেকে একটু বলো, একটু দেখাও। ঘুমিয়ে পড়েছে বৃষ্টি। যাই হোক, তো বললো ডটার্স ডে সেলিব্রেশন করতে হবে, তো সেই অনুযায়ী হলো। তো ভালোই কাটলো ইভিনিংটা। অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি হয়তো তোমাদের সামনে সেভাবে আমি রিভিল করিনি ব্যাপারগুলো, বা বলিনি কিছু, এখনো জানি না কিভাবে বলবো, আদতেও বলবো কিনা। সব কথা বলতে ভালো লাগে না, সবসময় দেখবে পজিটিভটাই আমাদের ভালো লাগে দেখাতে, বলতে। নেগেটিভ কিছু তোমাদের সাথে শেয়ার করতে সত্যি বলতে ভালোবাসি না আমি। আজ অব্দি আমার প্রায় এই নেক্সট ইয়ার আসলে পরে 5 বছর হবে ইউটিউবের বয়স। হয়তো আমি এখনো সেভাবে গ্রোথ হয়নি আমার চ্যানেলের, কারণ আমি সেভাবে খাটি না। সত্যি কথা বলতে আমার মাথার উপরে কোনো গডফাদার নেই। যারাই আর কি ইউটিউবে সাকসেস পেয়েছে, তার মধ্যে বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো সেলিব্রিটির কি হাত, কিংবা কোনো বড় হস্তি, মানে অনেক মানুষের সাথে ওঠা বসা থাকে, সেটা আমরাও দেখতে পারি। সেজন্যই কিন্তু তারা বড় হতে পারে। হ্যাঁ, বড় কি কারো হাতছাড়া হয় না সেটা নয়, সেটাও হয়, কিন্তু আমাদের মতন যারা ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, তারা এরকম আমার মতন বহু আছে। তাও আমারটা 7000 সাবস্ক্রাইবার রিসেন্টলি হবে, সেটাই এক্সপেক্টেড। দেখা যাক পুজোর আগে হয় কিনা। তো সময়টা আমরা সব দিক দিয়েই খারাপ কাটাচ্ছি, বলতে পারি যে 2024টা শুরু থেকে এই অবধি, মানে অক্টোবর আসতে চলেছে, খুবই খারাপ। মানে আমার তো একদম জানুয়ারি মাস থেকেই খারাপ, কি বলবো, কোনো দিক দিয়ে পজিটিভিটি কিছুই নেই। তবুও চেষ্টা করছি যে লাইফে যতই নেগেটিভ আসুক সেটাকে পজিটিভ ওয়েতে চলার, নিজের সন্তান, নিজের স্বামী, সংসার, এটা নিয়ে চলার। আমার পৃথিবী বলতে আমার এইটুকুনি পৃথিবী, আমার হাজবেন্ড, আমার 2টো বাচ্চা। সেখানে যদি জানি না, মানুষ হয়তো আমাকে অনেক কিছুই জিজ্ঞেস করবে বা ইয়ে করবে, আমি সেগুলোর অ্যান্সার সেই অর্থে করতে চাই না, কারণ বললাম ওই যে আমি নেগেটিভিটি ছড়াতে চাই না কারোর মধ্যে। হয়তো তোমরা অনেকেই অনেক কিছু বোঝো, জানো, কিন্তু আমি না সেইভাবে বলতে পারছি না, কারণ নিজের মানুষগুলোর ওপর কি বলবো, তাদেরকে নিয়ে কিছু বলার নেই আসলে। তবু অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। লাস্ট জুলাই মাস থেকে একদম সোজা রথের থেকে শুরু হয়েছে, তো এই অবধি একটা আলাদাই যুদ্ধ চলছে নিজের সাথে। যেরকমটা বললাম যে জানুয়ারি মাস থেকে তো চলছেই, কিন্তু জুলাই মাস থেকে একটা আলাদাই লেভেলের ব্যাপার আমার সাথে ঘটলো। জানি না আমার সাথেই কেন এরকমটা হয়। অনেকের থেকে আঘাত পেয়েছি, কিন্তু যাদের থেকে আমি এইগুলো পাচ্ছি, মানে আগামী দিনেও পাবো, কারণ আমি তাদেরকে কোনোদিন আর অ্যাকসেপ্ট করতে পারবো না যে এই সমাজে দাঁড়িয়ে আমার মতন মানুষ, যে কিনা সবসময় সত্যি কথাটা, সত্যি পথে চলার চেষ্টা করেছি, যতটা পেরেছি, যতটা চাই আমি এটা চলতে, কিন্তু আমার লাইফে এই সমস্ত ফেক মানুষগুলোর প্রবেশ ঘটে, আঘাত পাই। বিশেষ করে এদের থেকে তো আমি আশাই করিনি। তো যাই হোক, আজকের দিনটা আমরা ভালো কাটালাম। আগামী দিনে পুজো আসছে, প্রচুর ব্লগ জমে গেছে, বিশ্বাস করো। মানে যদি আমি কাউন্ট করতে যাই না, মানে শয়ে মানে কয়েকশো ব্লগ না, মানে কয়েকশো ভিডিও না, বেশ কয়েক হাজার ভিডিও জমে গেছে, কিন্তু আমার এডিট করার মানসিকতাটাই নেই। হ্যাঁ, ওদের এক্সাম, সংসারের চাপ, সেগুলো তো আছেই। তারপরে যে আমার মেন্টালিটিটা, সেটাই পুরো নষ্ট হয়ে গেছে। মানে নিজের মানুষগুলোর যখন খোলসটা বেরিয়ে পড়েছে না চোখের সামনে, মানে আমি লজ্জিত কেনই, মানে আমি তাদের, আমি জানি না, আমি আমার বাবার নীতিতে চলি, বাবার মেয়ে। বাবা হয়তো নেই, তোমরা কোনোদিন আমার বাবাকে হয়তো ব্লগে দেখোনি, কারণ বাবা মারা গেছে 10 বছর হতে চললো। তো আমার বাবা খুব ভালো মানুষ ছিল। আমি জানি না আমি কতটা ভালো কি খারাপ, কিন্তু চেষ্টা করি বাবার রুলসেই চলার। আমার বাবা খুব সিধে সাদা ছিল, খুব সত্যি, মিথ্যার কথা বলবো না, খুব জেনুইন একটা পার্সন ছিল। তার কিছু অ্যাটলিস্ট আমার মধ্যেও আমি পাই। আমার থেকেও বেশি কথা আমার ফ্যামিলি দেখতে পায়। আমার ফ্যামিলি মিনস আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা। আমার মেয়ে তো আমার বাবাকে দেখেনি, আমার ছেলে যতটুকু দেখেন মনে আছে সেটা, আমার হাজব্যান্ড তো দেখেইছে। তাদের কাছে যদি আমি ঠিক থাকি, পৃথিবীর কার কাছে আমি কি হলাম সেটা আমার কাছে ম্যাটার করে না। আর একটা মানুষের অভাব বোধ করি, মানে বাবার মানে পাশাপাশি, সেটা হচ্ছে আমার দাদা ভালো হোক খারাপ হোক, আফটার আমার বিয়ের পরে অনেকটাই বোধহয় সামলেছে সবগুলো। সে যাওয়ার পরের থেকে যে শুরু হয়েছে না জীবনে মানুষকে চেনা, নিজের মানুষগুলোকে, সেই জার্নিটা বোধহয় এই 5 বছরে শেষ হলো প্রকৃত অর্থে। আমি তাদেরকে চিনতে পারলাম। চিনেছিলাম আগেও, চিনেও ভেবেছিলাম তারা তো আমার নিজের, তাদের সাথে আমি কি করে বিবাদ করব, তাদের সাথে কি করে সম্পর্ক রাখবো না। কিন্তু যা হয়েছে তারপরে আর সম্ভব বোধ হয় না।
তো যাই হোক, আগামী দিনে আর বেশি দিন বাকি নেই পুজোর। চেষ্টা করছি আরও ব্লগগুলো যেগুলো করেছি সেগুলো শেষ করব। পুজোর পরে আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে, অনেকদিন আগেই সেটা আর কি টিকিট করা। মানে আমার মানসিকতাটা এমনই হয়ে গেছে যে আমি যদি টিকিটটা না করা থাকতো হয়তো আমি সেটাও যেতাম না, কিন্তু প্রচুর টাকা লস হবে, সেজন্য যাব। আসলে এই ব্যাপারটা থেকে না আমাকে বেরোতে একটু টাইম লাগবে। আমি ভীষণ ভেতর থেকে স্ট্রং, আমি জানি আমি ঠিক ওভারকাম করে উঠবো। আমি হেরে যাওয়ার মানুষ না, কিংবা আমি আমার দাদার মতন করার মানুষও না। হ্যাঁ, হয় মাঝে মাঝে মনে বাবা এরকম মানে সম্পর্কগুলো জানার আগে যদি আমি পৃথিবীতেই না থাকতাম। কিন্তু কেন, তাদের জন্য কেন? আমার তো আমার স্বামী, আমার 2 সন্তান আছে যাদের মা আমি। আমার মা ঠিক নেই বলে যে আমার সন্তানদের মা হয়ে আমি ঠিক থাকবো না, সেটা আমি কখনোই চাই না। কোনো দিনই আমার মায়ের মতন মা হতে আমি চাই না। আমার সন্তানদের মানে 2 সন্তানকে সমান রূপে দেখবো, এটা আমার প্রথম থেকে, যখন ওরা পৃথিবীতে আসেও নি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ এটাই ডিসাইড করেছিলাম আমাদের 2 সন্তান আসবে। আর আমাদের 2 সন্তান আসবে যাতে দুজনকেই আমরা ঠিকঠাক সবটা সমানভাবে দেখতে পারি। এই নয় যে ছেলে বলে সে বেশি, মেয়ে বলে কম, কিংবা 2 জনই যদি মেয়ে হতো কিংবা ছেলে হতো সেই ক্ষেত্রেও কিছু, সেরকম আমাদের মনে কোনোদিনও আসেনি। তো যাই হোক, পুজো এবার কেমন কাটবে জানা নেই, কারণ এটাও একটা আমাদের কি বলবো, এই একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে সত্যি কথা বলতে পুজোর থেকেও এখন বেশি বিচার পাওয়ার একটা লক্ষ্য আমাদের সব থেকে বেশি। পুজোর উৎসাহ সেভাবে নেই। হ্যাঁ, শপিং কি করেছি, এখনো দেখানো হয়নি, জানি না দেখাতে পারবো কিনা, কারণ মন মানসিকতা না একদমই ঠিক নেই। তো যাই হোক, তার মধ্যেও আজকের দিনটা একটু মায়ের কাছে পুজো দিতে গিয়ে খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। অনেক কিছু না বলা কথাও বলে ফেললাম, জানি না তাতেও অনেক মানুষের হয়তো অনেক অসুবিধে হবে। আমাকে নিয়ে অ্যাকচুয়ালি মানুষের খুব অসুবিধে, মানে যেহেতু আমি ভীষণ জেনুইনলি চলি। গতকাল রাতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কন্টিনিউ করতে পারিনি, আর ব্লগটা শেষও করা হয়নি। আসলে বাড়ি ফেরার তাড়া ছিল, সকাল সকাল স্কুল রয়েছে বলে। এই পুরো সেপ্টেম্বর মান্থটা কিন্তু এক্সামেই কেটে গেল। পুকুর এখনো এক্সাম শেষ হয়নি, আর বৃষ্টির কিন্তু রেজাল্টটা মোটামুটি হয়েছে, সবই ঠিকঠাক হয়েছে, বাট হিন্দিটা একটু কম হয়ে গেছে। যাই হোক, আগের থেকে অনেকটাই প্রোগ্রেস করেছে। তো সকাল সকালে আমি সব কিছু একটু কাজ সেরে নিচ্ছি। সব কাজ যদিও তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার, কারণ সব সময় না ক্যামেরাটা অন করে কাজ করতেও ভালো লাগে না, আর মনেও থাকে না। আর আজকে কিন্তু সেই দেখিয়েছিলাম আগের ব্লগে যে আমার ফ্রিজটা বিকল হয়ে গেছে। তো আমরা কিন্তু ডাইরেক্টলি ফ্রিজটার জন্য স্যামসাংকেই কন্ট্যাক্ট করেছিলাম। ফার্স্ট ডে এসে কিন্তু টেকনিশিয়ান আমাদের একটা বাজেট দিয়ে গেছে। তারপরে কিছু জিনিস, কিছু পার্টস যেগুলো আর কি খারাপ হয়েছে সেগুলো কিন্তু অর্ডার প্লেস করা হয়েছিল, তো আসতে এই টাইম লাগলো একটু। তো ফাইনালি আজকে কিন্তু টেকনিশিয়ান আসবে ফ্রিজটাকে ঠিক করতে। তো মান্থ তো প্রায় এন্ডের দিকে, আমি এই মান্থে একটুখানি বেশি করেই গ্রসারি আনিয়ে রেখেছি, তো সেগুলোই ফিল আপ করে নিচ্ছি, কারণ এই জাস্ট নেক্সট উইকেই কিন্তু আমাদের পুজো স্টার্ট হয়ে যাবে, আর পুজো শেষ হতে হতেই কিন্তু আমাদের বেরোনো। হাতে কিন্তু একদমই সময় কম, আর তার মধ্যে সময়ের থেকে কাজ অনেকটাই বেশি। তো দেখা যাক, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করতে গিয়ে হয়তো আমার ভিডিওতেও একটু ডিলে হচ্ছে, সবকিছু আমি কমপ্লিট করতে পারছি না, অনেক পেন্ডিং ওয়ার্ক রয়ে গেছে মানে আমার ভিডিও পোস্টের ক্ষেত্রে, কিন্তু সেগুলো হয়তো ধীরে ধীরে আসবে, কারণ অত তো তাড়াহুড়ো করে সবকিছু করা পসিবল না আমার পক্ষে, কারণ একা হাতে সবকিছু। একমাত্র রান্নাটা যে করে সেই একমাত্র করে, তাও মাঝে মধ্যেই ডুব দেয় সে। মাঝে মধ্যে বলতে এই মান্থেই সে প্রায় 20 দিন আসেনি, 10 দিন এসছে, কারণ তার বাবা মারা গেছে। তাও ইন্দ্র পুজো টুজোগুলো মোটামুটি দিয়ে দেয়, এই বেলা ও দিলে ও বেলা আমি দিই, এইভাবে কিন্তু আমরা মিলিয়ে মিশিয়ে কাজগুলো করে ফেলি। আর সব কাজ তো ইন্দ্রর পক্ষেও পসিবল হয় না। ওদিকে আমার কাজ সারতে সারতে কিন্তু পুকুরও স্কুলের টাইম হয়ে গেছে, ওর আজকে এক্সাম রয়েছে, আর ওদের এক্সাম ডেতে কিন্তু এভরি এক্সাম ডেতে 2টো করে এক্সাম থাকে, তো চাপটাও ভীষণ বেশি থাকে। এই সেম গাড়িতেই কিন্তু বৃষ্টিও স্কুলে যায়, আবার পুকুও যায়, আবার পুকুকে স্কুলে ড্রপ করে কিন্তু উনি বৃষ্টিকে পিক করে বাড়িতে ছেড়ে দেয়। আর আজ যেহেতু টেকনিশিয়ান আসবে ফ্রিজটা রিপেয়ার করতে, তো প্রচুর কাজ, তার মধ্যে রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। এদিকে আজকেও কিন্তু আমার যে রান্না করে ও আসেনি, কারণ বললামই তো এভরিডে রান্না করা, ব্রেকফাস্ট পসিবল হয় না সব কাজ করে উঠে। তো আজকে কিন্তু ইন্দ্রসের জন্য ব্রেকফাস্টে কচুরি নিয়ে এসেছিল। বেসিক্যালি আমি কচুরি একদমই ভালোবাসি না, তবুও অগত্যা মাঝে মধ্যে খেতেই হয়। তবে আমার এখন যে মেয়েটি রান্না করে, মেয়েটি এমনিতে খুব ভালো বলে আমি ওকে ছাড়ার কোনো চিন্তা ভাবনা নিয়েও এক এক সময় নিই না, তবে মেবি ছাড়বও না, রেখেই দেবো ওকে,
যেহেতু ওর বিহেভিয়ারটা বেশ ভালো। রান্না বান্না তো তোমাদের সবসময় দেখাই না, আজকেও দেখাইনি, এত কাজের মাঝে সম্ভবও ছিল না। পুরো লাঞ্চও আমাদের কমপ্লিট, তো টেকনিশিয়ান চলে এসছে। তো আমি তো বারবার করে বিশ্বকর্মাকে ডাকছিলাম যে আমার যে কয়দিন গেল না এই ফ্রিজটা খারাপ হওয়াতে, সেটা মানে আর কি বলবো, আর জানি না হয়। তোমাদের বলে রাখি, আমার ফ্রিজের মেইন প্রবলেম হয়েছিল পেছনে সার্কিট বোর্ডে পিঁপড়েতে ঢুকে বাসা করেছিল। তো তার জন্য মানে কম্প্রেসার থেকে সার্কিট বোর্ড এভরিথিং, ভেতরে যে পার্টসগুলো সেগুলো খারাপ হয়ে গেছিলো, আর তার জন্য কিন্তু আমার বেশ চুনা লাগলো পুজোর আগে।